প্রথম প্রশ্নটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে উত্তর দিয়েছেন এই সরকার জনগণের কাছে অ্যাকাউন্টেবল। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বক্তব্যে ফার্স্ট বক্তব্য পার্লামেন্টে যখন দিয়েছেন তিনি বলেছেন এটা জনগণের পার্লামেন্ট। জনগণের পার্লামেন্ট, এটা যে জনগণের পার্লামেন্ট সেটা প্রমাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করে অ্যাকাউন্টেবল করেছে মানুষের কাছে, এই জাতির কাছে অ্যাকাউন্টেবল করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কেউ এই প্রশ্নের ঊর্ধ্বে নয় এবং সকলেই প্রশ্ন করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন তা হলো যে 3 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমাদের মাননীয় এই সদস্য শিমুল বিশ্বাস সাহেব প্রশ্ন উত্থাপন করেছেন। বড় প্রশ্ন বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পঠিত বলে গণ্য হবে। এটা হাউজের প্রপার্টি, এখন আপনাদের প্রপার্টি, এটা জনগণের প্রপার্টি, এই দেশের মানুষের প্রপার্টি। তাতে তিনি বলেছেন যেমন খাল খনন কর্মসূচির কথা বলেছেন, বৃক্ষরোপণের কর্মসূচির কথা বলেছেন। 20,000 কিলোমিটার আমরা খাল খনন করব, 25 কোটি গাছ ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা আগামী 5 বছরে আমরা লাগাবো। আমরা এই দেশের ইমাম মুয়াজ্জিম এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের পুরোহিতদের বা অন্যান্য যারা আছে তাদের সম্মানিত করার জন্য সে কার্যক্রম আমরা অলরেডি ইতিমধ্যে করেছি। মহিলাদের ক্ষমতায়িত করাই শুধু নয়, স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেছেন স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য তিনি এই দায়িত্বটা পালন করবেন। এই কাজ করেছেন অলরেডি। তা আমরা হাতের কালি শুকাবার আগেই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি যা ছিল তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এটাই যে এই তারেক রহমান সাহেবের সরকার, এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার, তার প্রমাণ হলো এইটা যে আমরা প্রতিশ্রুতি যা করেছি তা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আর বিকল্প শ্রম বাজারের ব্যাপারে যে কথা বলেছেন সেটা হলো এই যে আমরা মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। পৃথিবীর অন্যত্র সব জায়গায় আমাদের কাজ আছে, আমরা সেই রকম মানুষ তৈরি করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এখানে যা বলেন না, বিভিন্ন সময় বলে আসছেন, সেটা হলো আমরা হবে, বাংলাদেশটা হবে দক্ষ মানুষের হাব, দক্ষ মানুষ তৈরি করবে বাংলাদেশ। এবং সেইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে দক্ষ মানব গোষ্ঠী তৈরি হবে বাংলাদেশে। আমরা MA পাস করাই, BA পাস করাই, বিশাল বিশাল ডিগ্রি অর্জন করি, কিন্তু কাজ করে খেতে পারে না, কর্মমুখী শিক্ষা নেই। আমরা কর্মমুখী শিক্ষার জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ গ্রহণ করা তা ইনশাল্লাহ করবেন। তার জন্য মাননীয় একজন সদস্য আজকে প্রশ্ন করেছেন যে আমাদের প্রাথমিক শিক্ষার মধ্যে আমাদের ইংরেজি শিক্ষা মানে এটা আরও চালু করা হবে কিনা, প্রসারিত করা হবে কিনা। ইতিমধ্যেই আমরা অনেক মানুষকে মানে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করেছি, মানে শিক্ষকদের। আমরা এটা খুব সিরিয়াসলি গভর্নমেন্ট নিয়েছে, কারণ আমরা প্রাথমিকভাবে একবার প্রাথমিক স্তর থেকে ছেলেদের বা শিশুদের আমরা ইংরেজি শিক্ষা একটা দ্বিতীয় ভাষায় শিক্ষিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন, আমরা অনেকগুলো ভাষাভাষী মানুষকে মানে ভাষায় শিক্ষিত করতে চাই। এই জন্য যেন আমাদের যেহেতু আমাদের এখানে দক্ষ মানুষ তৈরি করব, আমাদের মিডল ইস্টে মানুষ কাজ করতে হলে আরবি শিক্ষা শিক্ষিত হবে, আমাদের চায়নায় কাজ করতে হলে মানুষের ম্যান্ডারিন শিক্ষা শিক্ষিত হবে, ইটালিতে কাজ করলে ইটালি ভাষা, কোরিয়ায় কাজ করতে হলে কোরিয়ান ভাষা, জাপানিতে কাজ করলে জাপানিজ ভাষা। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের অবশ্যই ইংলিশ শিখতে হবে। ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সেই কারণে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। মাননীয় মন্ত্রী সারা দেশ থেকে ঘুরে বেড়াচ্ছেন, আপনি দেখবেন, শিক্ষামন্ত্রী, এবং বিভিন্ন জায়গা থেকে যেসব বিষয় বেরিয়ে আসছে সেসব মিলিয়ে একটা সম্পৃক্ত করে সব মিলিয়ে একটা নির্দেশ তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করা হবে। এবং এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যথেষ্ট সচেতন আছে এবং দিনরাত পরিশ্রম করছেন ইনশাআল্লাহ। প্রথম হলো কবে বলেছেন তা বলেন তো? জি, তারকা চিহ্ন সশস্ত্র বাহিনী, এটা উনি বলেছে, জিজ্ঞেস করেছি কিনা, আপনার ফলো করেছেন কিনা এ কথাটা তিনি যেদিন মানে উনি দরবারে গিয়েছিলেন গত পরশুদিন দরবারে বলেছেন এ কথাটা। আবার প্রশ্নের উত্তরে বলেছেন সশস্ত্র বাহিনী এ দেশের গর্ব, সশস্ত্র বাহিনী এ দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক। সশস্ত্র বাহিনীকে একটা পর্যায়ে আপনি দেখেছেন, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, একটা পত্রিকা টাইমসে ছাপা হয়েছিল লন্ডন ভিত্তিক, যে সশস্ত্র বাহিনীকে পলিউটেড করা হয়েছে। এটুকুই আমি বলে থামতে চাই। এবং অতীত সরকারের সময় সশস্ত্র বাহিনীকে তারা নানানভাবে পলিউট করার চেষ্টা করেছে এবং করেছে তারা, এইটা ছাপা হয়েছে। ছাপানো কথাটা আমি বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এসেছেন, ক্ষমতায় বসছেন, মানে আমাদের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, ক্ষমতায় বসে না, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সেদিন থেকেই তিনি চেষ্টা করছেন এই দেশের সার্বিকভাবে সকল কল্যাণ সাধিত হোক। 1 নম্বর কল্যাণ মানবিক কল্যাণ, 2 নম্বর মানবিক রাষ্ট্র, 3 নম্বর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়,
4 নম্বরের স্বাধীনতার অক্ষুণ্ণ থাকে, সার্বভৌমত্ব যাতে আমরা প্রোটেক্টেড করতে পারি, তার জন্য প্রয়োজনীয় যা কাজ করা দরকার তার সবটাই তিনি করছেন। সব ক্ষেত্রে কিন্তু বিচার করছেন এবং সব ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস করতেছেন সব জায়গায়। ওনার দুই চোখ যেখানে পড়ছে, প্রবলেম দেখলেই তিনি তার সমাধান করার চেষ্টা করছেন। এমনকি এখানে একটু গাছে ময়লা আছে, তা কিন্তু তিনি বলেছেন, আমরা হয়তো দেখি নাই। বিষয়টা সশস্ত্র বাহিনী এদেশের গর্ব, সশস্ত্র বাহিনী আমাদের সকল জনগণের, এই দেশের মানে রক্ষার যে মূল দায়িত্ব পালন করে তার সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী যদি পলিটিসাইজ করা হয়, তাকে যদি মানে পলিটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে হয় কি একটা দলের একটা গোষ্ঠীর কাজ করে, তখন দেশের কাজ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, এইখানেই আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কাজ করার জন্য সশস্ত্র বাহিনী এবং দেশের কল্যাণের জন্য সশস্ত্র বাহিনী সেটা নিশ্চিত করছেন আরেকবার প্রশ্ন উত্তরের মাধ্যমে। মুখে বলেছেন, আবার প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটা নিশ্চিত করেছেন। এই বিষয়টা একটু উত্তরটা বড় হয়ে যায়, উত্তরটা বড় দিতে চাই না। যত কিছু আমি করি তার শেষ গিয়ে হবে সংবিধান সংশোধন। আমি ধরেন জুলাই সনদ বাস্তবায়ন করবো কেমন? সংবিধান লাগবে, সংবিধান ছাড়া কোনো রাস্তা নেই। আমি এইটাকে বড় করতে চাই 10 হাত, এইটা ধরেন আমি সংস্কার করলে 10 হাত বড় করবো কেমনে? এটা পদ্ধতি হলো সংবিধান সংস্কার। আমাদের 58টা দফা এসছে আমরা জুলাই সনদে, 58টা দফা, 58টা দফার পরে 152টা দফা আছে, অনুচ্ছেদ আছে সংবিধানে, বাকিগুলোর কি হবে? কাজেই এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্তই করতে হবে, এটা এলি নিয়ম। কাজেই সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের একটা বটলনেক হয়েছে তৈরি, যে আমাদের মধ্যে একটা ডাইলেমা হয়েছে এরকমের, যে বিরোধী দল চেয়েছে এই আদেশ বাস্তবায়ন হোক, আমরা বলছি প্রক্রিয়াটা হবে কি? এই দুইটা জায়গায় আটকা, কিন্তু আর কিন্তু সনদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে কৃষি কার্ড বিতরণ করতে গিয়ে তিনি বলেছেন, অক্ষরে অক্ষরে দাড়ি, কর্মা, সেমিকোলন সহ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এরপর কি? বাস্তবায়ন করতে হলে সংস্কার লাগবে, আর সংস্কার করতে হলেই সংবিধানে হাত দিতে হবে। কাজে আমি মনে করি এখন যেহেতু আমাদের মাননীয় অনেক সদস্য, 200 প্রায় 20 জন মাননীয় সদস্য যারা প্রথমবারে নির্বাচিত হয়েছে, অনেকের অনেক বিষয়ে অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা হইতে বেশি সময় লাগবে না। এবং আমি মনে করি বিরোধী দলীয় বন্ধুরা যারা আছেন, অনেক লার্নেড মানুষ আছেন সেখানে, এবং তারা শিক্ষিত মানুষ, এবং তারা দিন যা চেষ্টা করছেন শেখার জন্য। আমার মনে হয় একটা পর্যায়ে ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হব সংবিধান সংশোধনের ব্যাপারে। এখন একটু আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, তা আমরা একত্রিত হব, এবং এটা ইনশাআল্লাহ যখন আমরা একত্রিত হব তখনই আমরা সংবিধান সংশোধনের প্রস্তাব আনবো, এবং দেখবেন আমরা সবাই একত্রিত হয়ে এই বাংলাদেশের সংবিধান সংশোধন করব। এবং ভবিষ্যতে এই গণতন্ত্র যাতে ভুলুণ্ঠিত না হয়, ভবিষ্যতে আমাদের স্বাধীনতা কেউ হাত দিতে না পারে, ভবিষ্যতে আমাদের সার্বভৌমত্ব যেন মানে অক্ষুণ্ণ থাকে, এবং সকল ব্যাপারে এই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, তার জন্য যা করা দরকার আমরা সম্মিলিতভাবে এটা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। আমরা ঐক্যমত আছি এরকমের। আমাকে যদি বলেন আমরা ঐক্যমত কিনা, আবার ঐক্যমত নাই আমাদের। দেখেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, গতকালকে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে, ঠিক কিনা? এই কথাটা ঠিক বলেছি কিনা? গতকালকে কিন্তু গতকালকে 2টা জাহাজ ঘাটে নোঙর করেছে তেল নিয়ে, এ কথাটা কেউ লেখে নাই। এটা দুঃখজনক। আবার কেন নেগেটিভ নিউজটা বলবেন আপনারা? আমি চাই আপনারা পজিটিভ নেগেটিভ সবটাই বলেন, আলোচনা করেন, সমালোচনা করেন। সমালোচনা হবে কি? আমরা সমৃদ্ধ হব। এই জাতিকে আমরা কত আর পিছিয়ে নিতে পারি? শুধুই সমালোচনা করবো কেন? গতকাল ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে, অথচ 2 লক্ষ মেট্রিক টন তেল নিয়ে জাহাজ ঘাটে ভিড়ছে গতকালকে। এই কথাটা আমরা কেউ লিখলাম না আর কেউ বললাম না। কাজে আমরা বলবো আমরা অনৈক্য নাই কোথাও, সব সময় ঐক্যমতে আছি। ঐক্যমতের প্রথম হলো এই যে আমরা পার্লামেন্টে বসি আলোচনার জন্য, পার্লামেন্টে বসি সমালোচনার জন্য। এটাই আমাদের ঐক্যমত, এটাই হলো আমাদের মূল জায়গা। সেটাকে আমরা গুরুত্ব দিই। আমরা আজকে না হয় কালকে হব, কালকে না হয় পরশু হব, একদিন না একদিন আমরা হবই। কারণ এই দেশটাকে যদি আমরা ভালোবাসি, যদি দেশকে ভালো না বাসি, মানে আমি বিরোধিতার জন্য যদি বিরোধিতা করি, সে হলো ভিন্ন কথা হবে। কাজে আমি মনে করি না যে ভেরি সেন্সিবল পিপল আর ইন দ্য পার্লামেন্ট, দে আর ইন অপোজিশন, ভেরি সেন্সিবল অ্যান্ড ভেরি লার্নেড পিপল অলসো দেয়ার। কাজে আমি মনে করি যে আমাদের ঐক্যমতে আসা খুব বেশি দূরে নয়, খুবই কাছাকাছি সময় আমরা এই দেশ গঠন করার জন্য যা করা দরকার ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনাদের অনেক ধন্যবাদ।